আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাজধানীর ট্রাফিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর সমাধান খুঁজতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বুয়েট এবং ২ সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টায় নির্দেশ দেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, রাজধানীর যানজট কমাতে হবে, অবিলম্বে সমাধান খুঁজে বের করতে হবে। আলোচনায় বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত ৪০,০০০ কোটি টাকা লোকসান হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান জানান, সম্প্রতি ঢাকায় ট্রাফিক পুলিশ বাড়ানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। এ সময় বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। প্রাথমিকভাবে তথ্যানুসন্ধান দলটি বাংলাদেশে ৪ সপ্তাহ অবস্থান করবে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাতে নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে আর শাহরিয়ার কবিরকে বনানীর তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। সাবেক রেলমন্ত্রী সুজন শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযানে যায় পুলিশ। পরে তাকে হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে শাহরিয়ার কবিরকে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রিমান্ড না চাওয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আবির আহমেদের রিপোর্ট। অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অবস্থান নেন ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। খবর পেয়ে রোববার রাতে তাদের আটক করে স্থানীয়রা, পরে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানা পুলিশ। এর আগে আগস্টে আখাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে রোববার রাতে আটক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবীর দাবি, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ ৩ জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজ্জামান নূর। মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। এদিকে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদতের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবির আহমেদ,
এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে জনগণ তা মেনে নেবে না। সোমবার জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকারের থেকে নতুন দল গঠন করা হলে তারা নিরপেক্ষতা হারাবে। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার সবাই চায়, তবে তা টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে। মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের সরানোর দাবি জানান তিনি। নতুন দল গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকের সমাবেশ থেকে প্রমাণ হবে জনগণ বিএনপির সাথে আছে। আজ বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশ পরিচালনায় এবং দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনার বক্তব্য উনি নিশ্চয়ই নতুন বার্তা দিবেন। ঢাকা বিভাগের সকল জেলার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, ঢাকা মহানগরী সাধারণ মানুষের অংশগ্রহণ হবে নয়াপল্টনের সমাবেশে। আর অন্য মহানগর অর্থাৎ বিভাগীয় শহরসমূহে যেটি হবে সেটি হচ্ছে গণতন্ত্রের র্যালি। জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জামায়াত কখনো ক্ষমতায় এলে কাউকে জোর করে পর্দা করাবে না। সোমবার রাজধানীর বিএসএমএমইউ শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে চিকিৎসক সমাবেশে জামায়াত ইসলামের নায়েবে আমির একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার হাত ধরে যে বিজয় তা এখনো
বিপ্লবের পর্যায়ে পৌঁছেনি। বলেন, জামায়াত সম্পর্কে সমাজে ভুল ধারণা দেয়া হয়েছে। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা অনুসারেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ হবে। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রধান কাজ হবে দুর্নীতির সমূলে উৎপাটন করা। যে মুখ ঢাকবে ঢাকবে, যে খোলা রাখবে খোলা রাখবে, যে পর্দা করবে না করবে না। আমি বললাম আমরা কোনো কিছু ইম্পোজ করব, চাপিয়ে দেবো। কল্যাণ ধর্মী রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র বানাবো। উনি বললেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। তা বলছে কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আপনারা আমাদের সম্পর্কে ধারণা না রেখে ভুল ধারণা করে আমাদের বিরোধিতা করেন। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক চাপের ঊর্ধ্বে আনা গেলেই দুর্নীতি দমন কমিশন দুদকের নখদন্তহীন পরিচয় ঘোচানো সম্ভব বলে মনে করেন এই খাতের সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ক্ষমতার পালা বদলের পর দুদকের কাজের গতি বেড়েছে, তবে যথাযথ হচ্ছে না বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দেয়া উচিত বলেও মত তার। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সমর্থন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার 6টি কমিশন গঠন করেছে। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, পুরো কমিশন গঠন হবার পরই শুরু হবে কার্যক্রম। বলেন, কিছু আইন ও নীতির পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে প্রত্যাশিত সংস্কার না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে দুদক সংস্কারের যে পরিকল্পনা, সেটি দুদকের জায়গায় হবে কিছুটা, কিন্তু আমরা বাস্তব সুফল পাবো না। ক্ষমতার পট পরিবর্তনে দুদকের কার্যক্রমে কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বর্তমানেও নিজেদের অক্ষমতারই প্রমাণ দিচ্ছে তারা। যাদের সম্পর্কে দুদকের কাছে দীর্ঘদিনের পুঞ্জীভূত তথ্য অভিযোগ ছিল, যেই পট পরিবর্তন হলো, সরকারের পতন হলো কর্তৃত্ববাদী সরকারে, তখন তারা এক ধরনের লম্ফঝম্প শুরু করলো যে আমরা তাদেরকে এখন প্রায় 300-র মতো মানুষের বিরুদ্ধে ক্ষমতা ধর ব্যক্তিদের বিরুদ্ধে তারা প্রক্রিয়া শুরু করেছে। একইভাবে তারা যেটা করেছেন সেটা হলো যে যাদের বিরুদ্ধে দুদকেরই নিজের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে অনুসন্ধান তদন্ত শুরু করে সুনির্দিষ্ট মামলা পর্যন্ত করা হয়েছে, সেই মামলাগুলো বা সেই প্রক্রিয়াগুলো একেবারে সামারিলি তারা উদ্যোগ করে ফেললো বা শেষ করে বলে তুলে নিল। এর মাধ্যমে দুদকের যে নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে আস্থা সংকটের অন্যতম কারণটি তারা কিন্তু নিজেরা স্বীকার করে নিলেন। দুর্নীতি দমন কমিশন সংস্কারে প্রস্তাবনা দেবার আগে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা ও অংশীজনদের সাথে আলোচনা করা হবে বলেও জানান টিআইবি প্রধান। উদাহরণ তুলে ধরে বলেন, কঠিন হলেও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অসম্ভব নয়। সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছিল সেটা কিন্তু উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিল। সেই ক্ষেত্রে যে প্রক্রিয়া হয়েছিল সেই রোড ম্যাপটা কিন্তু দুদকের কাছে আছে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো পালিত হয় না, সেগুলো অনুসরণ করা হয় না। এই মুহূর্তে যেটা বলতে পারি যে যেমন বিএফআইও, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের পুলিশের সিআইডি, আমাদের অ্যাটর্নি জেনারেলস অফিস, এই সংস্থাগুলো কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে তৎপরতার সাথে কাজ করার কথা নিরপেক্ষভাবে সেই যে সক্ষমতাটা তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে বা তারা সেটাকে কেড়ে নিতে দিয়েছেন। বিভিন্ন মহলে আলোচনা হলেও দেশে নির্বাচন দেবার আগে অন্তর্বর্তী সরকারকে সময় দেবার প্রয়োজন বলেও মনে করেন তিনি। প্রথম কাজটা হচ্ছে যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম বা এজেন্ডা, সেটি বাস্তবায়নের মতো জায়গা সৃষ্টি বাস্তবায়ন করতে হবে আগে, তারপর আমরা নির্বাচনের কথা ভাবা উচিত। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে খতিয়ে দেখতে সাবেক অর্থ সচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর তাদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান। বলেন, এরই মধ্যে 2500-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি,
তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। টানা ৩ দিনের ভারী বর্ষণে শরীয়তপুর নড়িয়া প্রধান সড়কের প্রেমতলা এলাকায় একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুরের পর থেকে সড়কটি বন্ধ করে দেয় জেলার সড়ক ও জনপথ বিভাগ। ফলে সড়কটি ব্যবহারকারী ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় এবং জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় দুপাশের পানি সরানোর জন্য একটি পাইপ কালভার্ট বসানো ছিল। গত ৩ দিনের টানা বৃষ্টিতে পাইপ কালভার্টটি ভেঙে সড়কে বড় গর্ত তৈরি হয়। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগামীতে পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাস ও হাদিসের বাণী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। স্বৈরাচারী হাসিনা ইসলাম শিক্ষা বন্ধ করার চেষ্টা করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার বাংলাদেশের মানুষের টাকায় অস্ত্র কিনে বাংলাদেশের মানুষের সন্তানদের গুলি করে হত্যা করেছে। গতকাল কেরানীগঞ্জ উপজেলার কদমতলীতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত সিরাতুন নবী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত উদযাপন উপলক্ষে সোমবার দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা। খুশি উদযাপনের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে ঈদে মিলাদুন্নবী এবং জশ্নে জুলুস। এই জুলুসের মাধ্যমে আমরা সারা পৃথিবীবাসীকে এই কথা জানাতে চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কিন্তু অশান্ত বিশ্বকে শান্তি দেওয়ার জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया, हमें अल्लाह ताला की मारिफत दिलाई। নারায়ণগঞ্জে বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এছাড়া পঞ্চগড়, টাঙ্গাইল, নীলফামারী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এখন ঘুরে দাঁড়ানোর পালা। যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে, তেমনি শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে যাবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমই এর প্রধান কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের যৌক্তিক সকল দাবি পূরণ করা হবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না। এমন কিছু করা যাবে না যাতে বিদেশিদের হাতে ব্যবসাটা চলে যায়। তিনি আরও বলেন, পোশাক শিল্প ধ্বংস হলে কারা লাভবান তা সকলেই জানেন। কাজেই এই শিল্প যাতে ধ্বংস না হয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করতে হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের
ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।